All right, everyone, can you see my screen? Yes, ma'am. Okay, so let's start with the discussion that we were having in the last class. We're going to continue the same chapter on production theory. So last class আমরা দেখেছিলাম the production side of the economy, right? So now we've focused our lens on the producer's decisions. We were talking about changing output levels, and we were talking about how that influences costs, right? So we know that the main objective or the main motivation of the firm is to maximize its profits. So what we said in the last class as well was that if a firm wants to survive in an industry in the long term, they have to move ahead with the goal of profit maximization, because profit maximization টা না করতে পারলে, কেউ যদি profit maximize না করে, তাহলে সে long run এ survive করতে পারবে না. Competition will drive the firm out of market because it will start losing share to the other firms. If other firms are more efficient in their production process, if they can supply a good or a service in the market at a lower rate than the other firms, they will eventually start capturing a larger share of the market. So consumers will always purchase goods from the firm that can supply it at the cheapest rate. And also, um, so efficiency is what drives this, right? So jara efficient production বা efficient কস্টে আপনার প্রোডাকশন করতে পারে, মানে লোয়েস্ট পসিবল কস্টে যারা প্রোডাকশন করতে পারে, তারাই আলটিমেটলি কিন্তু প্রফিট ম্যাক্সিমাইজেশনটা করতে পারে. সো ফর প্রফিট ম্যাক্সিমাইজেশন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ ক্যান মিনিমাইজ ইয়ার কস্ট. সো কস্টের যে ফ্রেমওয়ার্কটা, কস্ট অ্যান্ড আউটপুটের যে ফ্রেমওয়ার্কটা, ওইটাই আমরা এই চ্যাপ্টারে ডিসকাস করছি. We talked about two different time frames, right? Short run and long run নিয়ে আমরা কথা বলেছিলাম লাস্ট ক্লাসে. These two different time frames, they are important because এদের মধ্যে একটা important distinction আছে. আমরা বলেছিলাম যে short run এ আপনার সব ইনপুট বা সব ফ্যাক্টরস অফ প্রোডাকশন ফিক্স থাকে এক্সেপ্ট ফর লেবার. আমরা এই ক্ষেত্রে আমরা লেবারকে অ্যাজ এন এক্সাম্পল ধরে আমরা বলেছিলাম যে লেবার ছাড়া বাকি সব যে ইনপুটস বা যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন একটা ফার্ম ইউজ করে, সে সবকিছুই আপনার ফিক্স থাকবে ইন দ্য শর্ট রান. বিকজ what are the factors of production that a firm usually uses? So economics আমরা যেটা বলি, there are four major types of factors of production, but four major types of inputs, which include land, labor, capital, and entrepreneurship. So লেবার ছাড়া বাকি ইনপুট গুলা বা বাকি ফ্যাক্টর গুলা যদি আপনারা বাড়াতে চান, শর্ট রানে এটা পসিবল না, রাইট? ইফ ইউ ইভেন হ্যাভ ওয়ান্ট টু অ্যাকোয়ার আ নিউ পিস অফ ল্যান্ড, or if you want to start another factory, or if you want to purchase capital machinery, all of these are their long-term investments, their long-term commitments, right? So এগুলা আমরা কিন্তু শর্ট রানে ইজিলি আমরা ভেরি করি না, because এই ডিসিশন গুলা these are big investment decisions. If you want to open a factory, obviously আপনার finances লাগবে, আপনার costs লাগবে, আপনার একটা long term commitment লাগবে. তাছাড়া আপনি একটা ফ্যাক্টরি একদিনেই খুলতে পারবেন না. কিন্তু শর্ট রানে যেটা আমরা করতে পারি টু চেঞ্জ দ্য লেভেল অফ আউটপুট, টু ইনক্রিজ অর ডিক্রিজ প্রোডাকশন, আমরা আমাদের ভেরিয়েবল যে ফ্যাক্টর গুলা থাকে ওগুলো আমরা ভেরি করতে পারি. সো যে এক্সাম্পলটা আমরা পড়ি থ্রু আউট দিস চ্যাপ্টার ইজ লেবার, রাইট? লেবারকে আমরা ভেরিয়েবল ফ্যাক্টর অফ প্রোডাকশন হিসাবে ধরি, বিকজ লেবার ক্যান বি ইজিলি ইনক্রিজড অর ডিক্রিজড. বাট এটা সব ক্ষেত্রেই যে লেবার হবে তা না. অবশ্যই দেয়ার আর সাম ইন্ডাস্ট্রিজ যেখানে কিনা আপনার এরকম শর্ট টার্ম লেবার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু হয় না. ওখানে আপনার যে এমপ্লয়মেন্ট যে কন্ট্রাক্ট গুলা থাকে ওগুলা মোর ফিক্সড, ওগুলা মোর লং টার্ম হয়. সো লং টার্ম এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টস গুলা যেসব ইন্ডাস্ট্রিতে, যে হোয়াইট কলার জবস যেগুলো আমরা দেখি, ওগুলা দে আর ডিফারেন্ট. বাট
জেনারেলি আমরা যদি ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলি, তখন আমরা লেবারের যে কনসেপ্ট আমরা ইউজ করে থাকি, দ্যাট ইজ দ্য সেম কনসেপ্ট দ্যাট উই আর রিফারিং টু হিয়ার। But there are obviously other factors of production, যেমন আপনি যদি আমরা যে কেএফসির এক্সাম্পলটা বলেছিলাম, সো একটা কেএফসির দোকানে আপনি যদি আউটপুট বাড়াতে চান, আপনার অবশ্যই ইনগ্রিডিয়েন্টস পারচেস করতে হবে। ইউ উইল নিড মোর ইনগ্রিডিয়েন্টস, সো দ্যাট ইজ অলসো an example of a variable factor of production. So where we stopped last lecture was the relationship between output and costs. তো তার আগে যেটা আমাদের বোঝা উচিত, যেটা আমাদের কনসেপ্ট যেখানে ক্লিয়ার করা উচিত, ইজ আমরা কেন আমাদের আউটপুট বাড়াবো। why does a firm want to increase its production levels? Why does a firm want to increase its quantity? Main incentive টা কি বা main reason টা কি? Obviously it's increasing its revenue, right? Revenue যদি আমরা বাড়াতে হয়, revenue we know is equal to price times quantity. So quantity and price, both of these factors will influence your revenue, and revenue will ultimately influence your profits, right? So আমাদের এখনো মেজর গোলটা হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য আমরা রেভিনিউ ম্যাক্সিমাইজ করতে চাই, এন্ড এই রেভিনিউ ম্যাক্সিমাইজ করতে গেলে আমাদের আউটপুট বাড়ানোটা ইজ আ টুল, রাইট? আমরা আউটপুট বাড়াই, আমরা আমাদের রেভিনিউ বাড়াতে পারি। সো আউটপুট বাড়ালে আউটপুটের সাথে যেটা হয়, আপনি যখনই আপনার আউটপুট বাড়াতে চেষ্টা করবেন, আপনার কস্ট গুলাও বাড়বে। তো প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশনের জন্য অ্যাসোসিয়েটেড কস্ট থাকে, যেমন ল্যান্ডের জন্য রেন্ট থাকে, লেবারের জন্য ওয়েজ থাকে, ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট থাকে। তো প্রত্যেকটা ফ্যাক্টর অফ প্রোডাকশন, প্রত্যেকটা ইনপুটের জন্য আপনার একটা অ্যাসোসিয়েটেড একটা কস্ট থাকে, যেটা আপনি আপনার আউটপুট যখন বাড়াবেন, তখন আপনার এই কস্ট গুলাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বেড়ে যাবে, রাইট? সো ইন দ্য শর্ট রান আপনি যদি লেবার বাড়ান, তার মানে আপনার শর্ট রানে যে কস্টটা বাড়বে, যে কম্পোনেন্ট অফ ইয়োর কস্ট বাড়বে, ওটা হচ্ছে আপনার ওয়েজ পেমেন্টস, রাইট? ওয়েজ পেমেন্টস বাড়ার জন্য আপনার ওভারঅল কস্ট কিন্তু বেড়ে যাবে। আমরা ফার্স্টে যে রিলেশনশিপটা দেখেছিলাম ওয়াজ বিটুইন the variable factor of production, which in this case is labor, and output level. So আমরা যে ফার্স্টে যেই গ্রাফটা দিয়ে আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম, ওই গ্রাফের অ্যাক্সেস গুলা কিন্তু আপনাদের ইউ হ্যাভ টু মেক আ নোট অফ দ্য অ্যাক্সেস। এটা আমি লাস্ট ক্লাসেও বলেছি, বিকজ আপনারা অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ গ্রাফস এখানে দেখবেন। আপনারা শর্ট রানে কিন্তু 3-4 ধরনের গ্রাফস দেখবেন, লং রানে গিয়ে আবারও ডিফারেন্ট টাইপের গ্রাফ দেখবেন। সো আমরা এখন শর্ট রান অ্যানালাইসিস আছি, বাই দ্য ওয়ে উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য শর্ট রান, আমরা এখন লং রানের কথা চিন্তা করছি না। সো অ্যাট দিস মোমেন্ট আমাদের জন্য বাকি সব ইনপুট গুলা ফিক্সড, আমাদের ল্যান্ড ফিক্সড, আমাদের ক্যাপিটাল ফিক্সড, আমাদের মেশিনারি ফিক্সড, সো অল অফ দ্যাট ইজ ফিক্সড, রাইট? আমরা শুধু লেবার ভেরি করার কথা এখন বলবো, এভরিথিং এলস রিমেইনস দ্য সেম। সো লেবার আমি যদি ভ্যারি করি, আমার লেবারের কোয়ান্টিটি চেঞ্জ হলে আমার আউটপুট কিভাবে চেঞ্জ হয়, that is the relationship that you look at this curve. So আমরা তিনটা measures of output নিয়ে লাস্ট ক্লাসে কথা বলেছিলাম: total product, marginal product, and average product. So these were the three different types of output measures. So three different types of output measures that we studied, right? And each of them, they look at the relationship between output and labor, number of labor employed. So let's think about the KFC example. KFC একটা যখন আপনি রেস্টুরেন্ট যখন আপনি অপারেট করছেন, you are obviously renting out space অথবা buying a restaurant building বা যেটাই বলেন, আপনার কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট অফ স্পেস আছে, রাইট? দ্য রেস্টুরেন্ট যে ফ্লোরটাতে আপনার রেস্টুরেন্ট বা যে স্পেসটাতে আপনার রেস্টুরেন্ট, সো ওই স্পেসটা ইন দ্য শর্ট রান রিমেইনস ফিক্সড। ওই ওই ইনপুটটা আপনার চেঞ্জ হচ্ছে না। আপনি যদি মানুষকে খাওয়াতে চান আপনার রেস্টুরেন্টে, যদি ইফ ইউ ওয়ান্ট টু অ্যাটেন্ড কাস্টমার্স, ইউ উইল অলসো নিড টু হ্যাভ টেবলস এন্ড সিটস। সো আপনার সিটিং, আপনার টেবল, এগুলাও কিন্তু আপনার ফিক্সড ইনপুটের মধ্যে পড়ে।
সো অ্যাট আ টাইম আপনি ধরে নিতে পারেন যে আপনার যে রেস্টুরেন্টটা আছে, যে স্পেসটা আছে, সেই স্পেসে আপনি অ্যাট আ টাইম 20 কাস্টমার্সকে অ্যাটেন্ড করতে পারছেন, বা 20 পিপল ইউ ক্যান সার্ভ অ্যাট আ গিভেন টাইম। সো আপনি যখন আপনার ফার্স্ট ইউনিট অফ লেবারটা নিচ্ছেন, রাইট, সেই একটা মানুষ দিয়ে আপনি যদি আপনার রেস্টুরেন্টটা চালাতে হয় আপনার, তাহলে সেই মানুষটার কিন্তু আপনার অর্ডারস নিতে হবে। সেই মানুষটার আপনার রান্নাতে এঙ্গেজ হতে হবে। দে উইল হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য কিচেন, দে উইল হ্যাভ টু ওয়ার্ক ইন দ্য প্রোডাকশন অফ দ্য ফুড, রাইট? খাবার তৈরি করা, খাবার সার্ভ করা, অর্ডারস নেওয়া, তো প্রত্যেকটা কাজই কিন্তু আপনি একটা মানুষকে দিয়ে, একটা স্টাফকে দিয়ে করাচ্ছেন, একটা ইউনিট অফ লেবারকে দিয়ে করাচ্ছেন। আমরা বলেছি যে এই কার্ভটার শেপটা, টোটাল প্রোডাক্টের এই যে শেপটা, ফার্স্টে আপনারা দেখছেন কার্ভটা অনেকটা স্টিপ। স্টিপ হয়, একটা পয়েন্টে গিয়ে কার্ভটা ফ্ল্যাট হতে শুরু করে। There is a point where this curve starts to become flatter. So এই যে শেপটা, also you know that the gradient of this curve, এই কার্ভটার গ্রেডিয়েন্টটা will give you the marginal product. সো মার্জিনাল প্রোডাক্টটা কিন্তু ফার্স্টে বাড়তে থাকছে, তারপর একটা পর্যায়ে গিয়ে মার্জিনাল প্রোডাক্টটা কমতে শুরু করে। সো দিস কার্ভ কামস ফ্রম দিস টেবল, এই টেবল থেকে এই কার্ভটা আঁকা। সো এই টেবলটাও আপনারা যদি দেখেন যে ফার্স্ট ইউনিট অফ লেবারের সময় আপনার প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট বাড়ছে, মার্জিনাল প্রোডাক্টও বাড়ছে। সেকেন্ড ইউনিট অফ লেবার হায়ার করলেও আপনার টোটাল প্রোডাক্ট বাড়ছে, আপনার মার্জিনাল প্রোডাক্টও বাড়ছে। বাট থার্ড ইউনিট অফ লেবার থেকে কিন্তু আপনার মার্জিনাল প্রোডাক্ট কমতে শুরু করে। এই যে কমতে শুরু করার জন্যই কিন্তু আপনার এখানে টোটাল প্রোডাক্টের যে শেপটা, টোটাল প্রোডাক্ট কার্ভের যে শেপটা, এই শেপটা এরকম আমরা দেখি যে ফার্স্টে স্টিপনেস বেশি দেখি, তারপরে স্টিপনেস আস্তে করে কমতে শুরু করে। এই এই ফেনোমেনাটা, এই মার্জিনাল প্রোডাক্টের ফেনোমেনাটাকে আমরা বলি ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, রাইট? এই কার্ভটাতে আপনারা এখন দেখছেন টোটাল প্রোডাক্টের সাথে মার্জিনাল প্রোডাক্টের যে রিলেশনশিপটা, যেখানে আপনার টোটাল প্রোডাক্টের কার্ভটা যেখানে স্টিপেস্ট হবে, যেখানে স্টিপনেস সবচেয়ে বেশি হবে। দিস কার্ভ ইজ টেকেন ফ্রম ইউর বুক, বাই দ্য ওয়ে, সব এখানে সব কার্ভ গুলাই আপনার বইতে আছে। সো এই টোটাল প্রোডাক্ট কার্ভের স্টিপনেস যখন সবচেয়ে বেশি হবে, তখন আপনার মার্জিনাল প্রোডাক্ট কার্ভটা একটা ম্যাক্সিমাম ভ্যালু রিচ করবে। সো দ্য মার্জিনাল প্রোডাক্ট কার্ভ ইজ আ ইউ-শেপড কার্ভ। সো এই ইউ-শেপ কার্ভের ম্যাক্সিমামটা রিচ হয়, ম্যাক্সিমাম পয়েন্টটা রিচ হয় যেখানে আপনার টোটাল প্রোডাক্ট কার্ভটা সবচেয়ে বেশি স্টিপ থাকে। সো ম্যাক্সিমাম পয়েন্টের পর আপনার মার্জিনাল প্রোডাক্ট আবার কমতে শুরু করে। এই কমতে শুরু করার কারণটা হচ্ছে যেটা আমি ফার্স্টে বললাম। ফার্স্টে আমরা দেখি কেন বাড়ে। ফার্স্টে আপনি যখন লেবার বাড়াচ্ছেন, 0 থেকে 1 ইউনিট করছেন, 1 ইউনিট থেকে 2 ইউনিট করছে, তখন আপনার কিন্তু মার্জিনাল প্রোডাক্টটা বাড়ছে। কেন বাড়ে? বাড়ার কারণটা হচ্ছে স্পেশালাইজেশন, স্পেশালাইজেশন ইন দ্য প্রোডাকশন প্রসেস অ্যান্ড ডিভিশন অফ লেবার। আপনি আপনার রেস্টুরেন্টে, আমি বলেছিলাম ফার্স্টে, যে একজন লোককে দিয়ে চালাচ্ছেন, একজন মানুষ আপনার পুরো রেস্টুরেন্ট দেখছে, সে অর্ডারও নিচ্ছে, সে আপনার কিচেনেও কাজ করছে, সে ফুডও প্রিপেয়ার করছে, সে ফুড সার্ভ করছে, সে বিলিংও করছে। সো একটা মানুষকে দিয়ে আপনি মাল্টিপল টাস্কসে এঙ্গেজ করছেন। যখনই আপনি একটা ইউনিট থেকে 2টা ইউনিট অফ লেবারে গেলেন, আপনার কিন্তু প্রোডাকশন প্রসেসটা স্পেশালাইজেশন হয়ে গেল। নাও ইউ ক্যান স্পেশালাইজ ইউর প্রোডাকশন প্রসেস। কিভাবে? আপনার লেবারের ডিভিশনের মাধ্যমে। when you divide your labor, আপনি যখন লেবার ডিভাইড করে দেন, আপনার তখন প্রোডাকশন প্রসেসটা স্পেশালাইজেশন হয়ে যায়, স্পেশালাইজড হয়ে যায়। বিকজ তখন আপনি কি করবেন, একজন মানুষ আপনার হয়তো অর্ডার নিবে, একজন মানুষ হয়তো আপনাকে সার্ভ করবে, দ্য আদার পার্সন উইল ওয়ার্ক ইন দ্য কিচেন। সো যে কিচেনে কাজ করতে পারে, যে কিচেনে কাজ করতে মোর এফিশিয়েন্টলি, যে কিচেনে কাজ করতে পারে, তাকে আপনি কিচেনে এঙ্গেজ করবেন, তাকে আপনি ফুড প্রিপারেশনের দায়িত্ব দিবেন। যে কাস্টমার সার্ভিসে কাজ করতে প্রিফার করে, বা যে কাস্টমার সার্ভিস বেটার করে, তাকে আপনি হয়তো সার্ভ করতে, বা ওয়েটারের যে কাজটা, সেই কাজটা আপনি তাকে দিবেন। সো এখানে আপনি একটা কিন্তু স্পেশালাইজেশন ক্রিয়েট করে ফেলতেছেন। আপনার লেবার যেই এরিয়াতে মোস্ট এফিশিয়েন্টলি ওয়ার্ক করতে পারবে, আপনি আপনার লেবারকে ওই এরিয়াতে এঙ্গেজ করে দিচ্ছেন, রাইট? সো দের ইজ আ division of labor that we are seeing here. There is a specialization that we are seeing here. এই স্পেশালাইজেশনের জন্যই আপনার মার্জিনাল যে প্রোডাক্টটা, মার্জিনাল প্রোডাক্টটা কি আসলে? মার্জিনাল প্রোডাক্টটা হচ্ছে
the extra unit of output that you get from increasing labor by 1 unit. সো আমি লেবার 1 ইউনিট বাড়ানোর পর আমি যে এক্সট্রা প্রোডাক্টটা পাই, ওই এক্সট্রা প্রোডাক্টটাই হচ্ছে আমার মার্জিনাল প্রোডাক্ট, রাইট? সো এই টেবিলে যেটা হলো, 0 থেকে যখন আমি 1-এ গেলাম, আমি যখন কোনো লেবার ছিল না, আমার তখন প্রোডাকশনও ছিল না, মাই প্রোডাকশন লেভেল ওয়াজ 0। যেই আমি একটা লেবারকে হায়ার করলাম, আমার প্রোডাকশন বেড়ে 4 ইউনিট হয়ে গেল। তার মানে কি, এই পার্টিকুলার যে লেবারটা আছে, এই পার্টিকুলার যে পার্সনটা আছে, সে আমাকে 4 ইউনিট করে প্রোডাক্ট দিচ্ছে। সেকেন্ড ইউনিট লেবার হায়ার করার পর, the second unit of labor is giving me an extra 6 units of production, রাইট? সো এখানে আমার টোটাল প্রোডাক্ট বেড়ে 4 থেকে 10 হয়ে গেল। তার মানে সেকেন্ড লেবারটা মোর প্রোডাক্টিভ আমরা এখানে দেখতে পাচ্ছি, বাট নট নেসেসারিলি যে সেকেন্ড সেকেন্ড মানুষটা মোর প্রোডাক্টিভ। এই জিনিসটা আপনারা দেখছেন যে 4 থেকে 6 হয়ে গেল, এটা দেখছেন। এটা ইনক্রিজ করার কারণ হচ্ছে স্পেশালাইজেশন, রাইট? আমরা জাস্ট লেবারকে তাদের যে বেস্ট ইউজে বা তাদের যে তারা যে এরিয়াতে মোর কেপেবল, সেই এরিয়াতে তাদেরকে আমরা এঙ্গেজ করার কারণে আমরা দেখছি যে আমাদের প্রোডাকশন লেভেল আগের থেকে বেশি বাড়ছে। আগে 0 থেকে 4 হয়েছিল, বাট এবার 4 থেকে 6 হয়ে গেছে, রাইট? সো আগে 4 ইউনিটস ইনক্রিজ করছিল, এখন আমাদের এটা 6 ইউনিট, হ্যাঁ 6 ইউনিটস ইনক্রিজ করছে। সো দ্যাট ইজ আওয়ার মার্জিনাল প্রোডাক্ট, রাইট? সো বেশি বাড়ার কারণটা হচ্ছে এটাই যে আমার লেবাররা এখন স্পেশালাইজড, এখন তারা যেই এরিয়াতে তারা কাজ করতে দক্ষ, সেই এরিয়াতে তারা কাজ করছে। দ্যাট ইজ হোয়াট ইজ গিভিং মি দিস শেপ, রাইট? এটাই আমাকে এই শেপটা দিচ্ছে, এটাই আমাকে এই ইউ কার্ভটাও দিচ্ছে, দিস ইনভার্টেড ইউ শেপ দ্যাট উই গেট ফর মার্জিনাল প্রোডাক্ট। যে আগে মার্জিনাল প্রোডাক্ট বাড়ছিল, একটা পয়েন্টে গিয়ে মার্জিনাল প্রোডাক্ট ম্যাক্সিমাম রিচ করবে, ম্যাক্সিমাম পয়েন্টের পর মার্জিনাল প্রোডাক্ট কমবে। কমার যে ব্যাপারটা, এটাকে আমরা ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস বলে থাকি। ফার্স্টে উই গেট ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস বিকজ অফ স্পেশালাইজেশন, and then we start seeing diminishing marginal returns in marginal product। তার মানে কি? তার মানে হচ্ছে থার্ড ইউনিট অফ লেবারটা কিন্তু আমাকে দেখেন 10 ইউনিটস থেকে বাড়ায় 13 ইউনিটস করে দিচ্ছে। সো সে আমাকে জাস্ট এক্সট্রা 3 ইউনিটস দিচ্ছে, তার মানে আমার মার্জিনাল প্রোডাক্ট কিন্তু গ্র্যাজুয়ালি কমতে থাকবে। এটা আমরা জেনারেলি দেখি অ্যাক্রস অল ইন্ডাস্ট্রিজ, বাট ইট ইজ নট আ হার্ড এন্ড ফাস্ট রুল। এমন না যেটা সাইন্টিফিক একটা রুল, এটা সব ক্ষেত্রেই আপনারা দেখবেন সবসময় আপনার প্রোডাকশন প্রসেস এভাবেই কাজ করবে, এমন না। এটা আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আপনারা এক্সেপশনাল কিছু কেসও দেখতে পারেন, বাট দিস ইজ এ জেনারেল কেস। এটা মোর অর লেস আপনারা যদি জেনারেলি চিন্তা করেন, প্রত্যেকটা প্রোডাকশন প্রসেসই কিন্তু এভাবেই কাজ করবে। ডিমিনিশিং এই ট্রেন্ডটা বা এই ডিমিনিশিং যে আমরা যে কনসেপ্টটা দেখি, এই কনসেপ্টটা আসে বিকজ আমাদের শর্ট রানে আমরা চিন্তা করছি, উই আর স্টিল অপারেটিং ইন দ্য শর্ট রান। শর্ট রানে যেটা হয়, আমাদের অন্যান্য ফ্যাক্টর গুলা, অন্যান্য যে ইনপুট গুলা আছে, ওগুলা তো চেঞ্জ হচ্ছে না। আপনি ফার্স্ট স্টাফ থেকে শুরু করে থার্ড স্টাফ নিলেন বা ফোর্থ স্টাফ নিলেন, ঠিক আছে? এখন হয়তো একজন ওয়েটারের কাজ করছে, হয়তো একজন অর্ডার নিচ্ছে, বিল দেখছে, হয়তো একজন ফুড প্রিপারেশন করছে বা দুইজন ফুড প্রিপারেশন করছে। তো এভাবে আপনার একটা ডিভিশন অফ লেবার হয়ে গেল, কিন্তু আপনার আউটপুটটা বাড়বে কতটুকু? আপনার তো মেশিনারি আপনি বাড়াতে পারছেন না, আপনি তো শর্ট রানে কাজ করছেন। সো আপনার স্পেস যেটা, আপনার ফ্লোর যে স্পেস, আপনি এখনো আগেও 20 জনের সিটিং ছিল, আপনার এখনো হয়তো 20 জনের সিটিংই আছে, আপনি তো সিটিং বাড়ান নাই, right? You have not increased the number of seats, so you cannot accommodate more customers in the same fixed space। বা আপনার আগে একটা ওভেন ছিল, একটা ফ্রিজ ছিল, এখনো আপনার একটা ওভেনই রয়ে গেছে। সো আপনি যে রান্না করবেন, আপনি কিসে রান্না করবেন? আপনার তো ক্যাপিটাল আপনার বাড়ে নাই। সো ইন দ্য শর্ট রান, যেহেতু আপনার এই অন্যান্য ফ্যাক্টর গুলা বাড়ে না, এই জন্য আপনি এডিশনাল লেবার হায়ার করতে থাকলেও তাদের যে আউটপুট লেভেলটা, ওইটা আর আগের রেটে বাড়ে না। আউটপুট বাড়তে থাকবে, একটা পয়েন্টে গিয়ে হয়তো আপনার এই কার্ভটা ফ্ল্যাট হয়ে যাবে একদম। তার মানে লেবার বাড়লেও আপনার আউটপুট লেভেলে কোনো চেঞ্জ হবে না। দ্যাট ইজ অলসো দ্য পয়েন্ট যেখানে আপনার মার্জিনাল প্রোডাক্ট 0-তে চলে যাবে, রাইট? সো একটা পয়েন্টে গিয়ে দিস এন্টায়ার কার্ভ মাইট বিকাম ফ্ল্যাট। সো এটার কারণটা এটাই যে আপনার স্পেশালাইজেশন একটা পয়েন্ট পর্যন্তই আপনাকে হেল্প করবে। বিয়ন্ড আ সার্টেন পয়েন্ট, আপনার যখন ম্যাক্সিমামটা আপনারা রিচ করবেন, ওই পয়েন্টটার পরে গিয়ে আপনি
আপনার লেবার যতই বাড়ান না কেন, আপনার যদি অন্যান্য ইনপুট গুলা, যদি অন্যান্য ফ্যাক্টর গুলা যদি অ্যাট দ্য সেম রেট না বাড়ে, যেটা আমরা শর্ট রানে দেখি না, আমরা যদি অন্যান্য জিনিস বাড়াতে চাই ওটা আমাদের লং রানে একটা ইনভেস্টমেন্ট হিসাবে, একটা লং রান একটা কমিটমেন্ট হিসাবে আমাদের বাড়াতে হবে। বাট শর্ট রানে আমরা কিন্তু এই জিনিসটা দেখি না। সো শর্ট রানে আমাদের মার্জিনাল প্রোডাক্টটা কিন্তু কমতে শুরু করবে। অলরাইট, এনি কোয়েশ্চেন্স টিল দিস পয়েন্ট? মিস, মার্জিনাল প্রোডাক্ট কি নেগেটিভ হতে পারবে? মার্জিনাল প্রোডাক্ট নেগেটিভ হতে পারবে না। নেগেটিভ হলে তো মানে হচ্ছে আপনার টোটাল আউটপুটটা কমে গেল। তো একটা এডিশনাল লেবার হায়ার করলে আপনার আউটপুট কমবে না, আনলেস সে ডিস্ট্রয় করা শুরু করে জিনিসপত্র। সো দ্যাট ইজ এন এক্সট্রিম কেস, দ্যাট ইজ এন এক্সেপশনাল কেস, ওটা হবে না। আপনার এটা জিরো হয়ে যেতে পারে, বাট জিরোর চেয়ে কমবে না। ওকে মিস। মিস, কার্ভটা কেন ফ্ল্যাট হয়ে যাবে জিনিসটা আবার একটু বলবেন? স্পেশালাইজেশনটা কেন হচ্ছে, মানে পরে হবে না? স্পেশালাইজেশনটা পরে হবে না কারণ কারণ ধরেন আপনি 2 জন থেকে 4 জনে গেলেন লেবারে, হ্যাঁ। আগে আপনার কিচেনে 2 জন কাজ করতো, হয়তো এখন 4 জন কাজ করছে। সো স্পেশালাইজেশন মানে স্পেশালাইজড ভাবে কাজ করছে, একজন অর্ডার নিচ্ছে, একজন কিচেন কিচেন দেখছে। কিন্তু আপনি একজনও যে ওভেন দিয়ে কাজ করছে, আপনি 2 জন নেন বা 3 জন নেন, তারা তো একটা ওভেন দিয়েই কাজ করবে। তো তারা প্রোডাকশন বাড়াবে কিভাবে? আপনি যদি আপনার ক্যাপিটাল না বাড়ান, আপনি যদি আপনার ফ্লোর স্পেস না বাড়ান, আপনার যদি ফিক্স যে ফ্যাক্টর গুলো এগুলো যদি না বাড়ান, আপনার তো একটা ওভেন দিয়ে তো আপনি একটা পার্টিকুলার লেভেল অফ আউটপুট পর্যন্তই পাবেন, তাই না? আপনি মানুষ বাড়াতে থাকলে তো আপনার আউটপুট বাড়াবে না, আনলেস আপনি আপনার আদার যে ইনপুট গুলো আছে ওগুলা বাড়ান। যেমন একটা ফ্যাক্টরির কথাই যদি চিন্তা করেন, একটা ফ্যাক্টরিতে আপনার অবশ্যই লেবার লাগবে, বাট লেবার তো আর হাতে কাজ করে না, লেবারের জন্য তো আপনার মেশিনও লাগবে, রাইট? সো আপনি যদি আপনার যদি ক্লোদিং ম্যানুফ্যাকচারিং কোম্পানি থাকে, আপনি যদি ক্লোথ প্রোডাকশন করেন, আপনি তো লেবার এডিশনাল হায়ার করতে থাকলে হয়তো আপনি ফার্স্টের দিকে স্পেশালাইজেশন দেখবেন, যে লেবার কেউ প্যাকেজিং এ কাজ করছে, কেউ নিটিং এ কাজ করছে, কেউ হয়তো ওয়াশিং করছে। সো এই স্পেশালাইজেশনটা আপনার ইনিশিয়ালি হবে, এন্ড ইনিশিয়ালি যখন হবে তখন আপনার মার্জিনাল প্রোডাক্ট বাড়তে থাকবে। কিন্তু একটা সার্টেন লেভেল পরে আপনি যদি আপনার ফ্যাক্টরি না বাড়ান, ফ্যাক্টরি স্পেসটা যদি ফিক্সড রেখে দেন, একটা ফ্লোরে আপনি মানুষ এনে মানুষ আনতে থাকলেন, কিন্তু শুধু মানুষই আনতেছেন, আপনি তার সাথে আপনার যে মেশিনারি বাড়ানোর কথা, আপনার যে অন্যান্য যে ইনপুট গুলা ওগুলা যেগুলো বাড়ানোর কথা ওগুলা বাড়তেছে না, তাহলে এই এক্সট্রা মানুষগুলো আসলে কি দিয়ে কাজ করবে? ওদের তো মেশিন লাগবে, তাই না? কাপড় বানাতে তো মেশিন লাগবে, আপনার সুইং মেশিন লাগবে, আপনার অন্যান্য জিনিস লাগবে। সো এই জিনিসগুলো না বাড়াতে থাকলে আপনার একটা পর্যায়ে গিয়ে আপনার প্রোডাকশনটা আউটপুটটা ফ্ল্যাট হয়ে যাবে। আপনার কারণ এখানে আপনার রিলেশনশিপটা কিন্তু আউটপুট আর লেবারের মধ্যে। আপনি যতই তখন লেবার বাড়ান না কেন, আপনি অন্যান্য ফিক্সড ইনপুট গুলো না বাড়ানো পর্যন্ত আপনার আউটপুট লেভেল আর চেঞ্জ হবে না, বিকজ ওই ওয়ার্কার গুলো তখন আইডল থাকবে, তাদের কাজ করার মতো আর কিছু থাকবে না, তাদের রিসোর্স থাকবে না, তারা নিজেরা তো আর কাজ করতে পারবে না, তাদের তো জিনিস লাগবে কাজ করতে, রাইট? সো প্রত্যেকটা প্রোডাকশন প্রসেসে আমরা সিমিলার একটা ফেনোমেনা দেখবো, রেস্টুরেন্ট হোক বা ম্যানুফ্যাকচারিং হোক, যে কোনোখানেই আপনার আলটিমেটলি যদি আপনি ইন দ্য লং রান আপনার আউটপুট বাড়াতে চান, আপনার you have to make other investments, you have to increase your machinery, or you have to increase your factories, right? মানুষ কেন 2টা 3টা ফ্যাক্টরি দেয়? একটা ফ্যাক্টরিতে তো একটা পর্যায়ে গিয়ে আপনার প্রোডাকশন আর বাড়ানো যায় না, আপনার আরেকটা ফ্যাক্টরি ওপেন করতে হবে, আপনার আরেকটা নতুন সেট অফ ইকুইপমেন্ট লাগবে, নতুন সেট অফ মেশিনারি লাগবে, তারপর আপনি লেবার হায়ার করলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। বাট তার আগ পর্যন্ত একটা পর্যায়ে গিয়ে আপনার প্রোডাক্টিভিটি আর বাড়বে না। ওকে, so let's now talk about the average product. Average product আমরা কি জানি? Average product হচ্ছে from the definition that we studied before, average product is the total product divided by the total quantity of labor, right? So total product ছিল আমার the maximum output that I could produce given with a given quantity of labor, and total and average product টা হচ্ছে আমার total product divided by the total number of labor employed, রাইট? সো এটা একটা আপনার ওয়ার্কার এফিসিয়েন্সি লেভেল। আপনি যদি অন অ্যাভারেজ জানতে চান যে আপনার ফ্যাক্টরিতে অন অ্যাভারেজ ওয়ার্কাররা কত এফিশিয়েন্ট, তাহলে আপনারা এই মেজারটা ইউজ করতে পারেন, যে পার ইউনিট লেবার আপনাকে কতটুকু প্রোডাক্ট দিচ্ছেন,
right? Per unit লেবারের প্রোডাক্টটা মেজার করতে হলে you can just measure your average product. এই average product আর marginal প্রোডাক্টের মধ্যে একটা relationship আছে. These two curves have an important relationship between them. The relationship is that average product যেই পয়েন্টে maximum হয়, average প্রোডাক্টের শেপটাও আপনার মার্জিনাল প্রোডাক্টের মতনই, ফার্স্টে ইনক্রিজিং তারপর ডিক্রিজিং। তার মানে আমরা এখানেও ইনক্রিজিং রিটার্নস অ্যান্ড ডিমিনিশিং রিটার্নস এর কথাটা পাই। বিকজ অফ দ্য সেম রিজন, মার্জিনাল প্রোডাক্ট যে কারণে বাড়ে তারপর কমে, স্পেশালাইজেশন অ্যান্ড দেন ডিমিনিশিং বিকজ ইউ ডু নট ইনক্রিজ ইউর ইনপুটস। সেম রিজনের জন্য, সেম রিজনিং এর জন্য আপনার অ্যাভারেজ প্রোডাক্টও সিমিলার ভাবে shaped. It's a similar inverted U shape. But the average product reaches a maximum point where your average and your marginal products are equal. Average product largest হবে যখন আপনার marginal product আর average product same হবে। তার আগে আর তারপরে there are two different types of things happening. Average product যখন the average product is given by this purple curve, okay, and the marginal product is given by the red curve. So for all points to the left of point C এর আগের সব পয়েন্ট গুলা আপনার average product is lower than your marginal product. So আপনার average product যতক্ষণ পর্যন্ত আপনার marginal প্রোডাক্টের চেয়ে কম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার average product কিন্তু বাড়তে থাকে। Your average product is increasing for all points where your average product is lower than your marginal product. For the points beyond point C এর right এর যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলোর জন্য your average product is greater than your marginal product. And at these points, for these points, your average product keeps decreasing. So এখানে কিন্তু দুইটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করছে, দুইটা ডিফারেন্ট ডিরেকশনে কাজ করছে। ফার্স্টে আপনার যখন মার্জিনাল প্রোডাক্ট থেকে অ্যাভারেজ প্রোডাক্ট যখন কম, তখন আপনার অ্যাভারেজ প্রোডাক্ট বাড়তে থাকে। যখন আপনার অ্যাভারেজ প্রোডাক্টের থেকে আপনার মার্জিনাল প্রোডাক্ট কম, তখন আপনার অ্যাভারেজ প্রোডাক্ট কমতে থাকে। সো টু ডিফারেন্ট থিংস আর হ্যাপেনিং। কেন? এই জিনিসটা বোঝা হচ্ছে যে কোনো অ্যাভারেজ আর মার্জিনালের কনসেপ্ট বুঝলে আপনারা এই জিনিসটাও বুঝবেন যেটা কেন হয়। ধরেন আপনারা টেস্ট স্কোরের কথা চিন্তা করেন, এক্সামস এর কথা চিন্তা করেন, কুইজের কথা চিন্তা করেন। আপনারা 4টা কুইজ দেন বা 5টা কুইজ দেন, এন্ড আপনাদের 5টা কুইজের অ্যাভারেজ স্কোরটা হচ্ছে আপনাদের অ্যাভারেজ প্রোডাক্ট, right? So think about the average score that you have on your quiz as your average product. আর মার্জিনালটা কি? মার্জিনালটা হচ্ছে your next best score. আপনার যে নেক্সট স্কোরটা ওটাকে আপনার মার্জিনাল স্কোর হিসাবে ধরেন। সো ধরেন আপনারা ফার্স্ট কুইজ আর সেকেন্ড কুইজ আউট অফ 10 মিলায় আপনারা 5 আপনাদের অ্যাভারেজ হলো এখন, রাইট? সো your average score right now is 5. আপনার ফার্স্ট কুইজ আর সেকেন্ড কুইজের স্কোরকে অ্যাভারেজ করে। আপনার যে থার্ড কুইজটা আপনারা যেটা নিবেন, দ্য থার্ড কুইজ will determine যে আপনার অ্যাভারেজ স্কোর কি বাড়বে না কমবে। সো আপনি যদি 5 এর চেয়ে বেশি পান, if your marginal product is greater than 5, তাহলে আপনার অ্যাভারেজ স্কোরটা কিন্তু বাড়বে। your average score will be greater than 5 as well. আপনার অ্যাভারেজ স্কোরটাও বেড়ে যাবে, তখন বাড়তে থাকবে। বাট আপনার যদি মার্জিনাল স্কোর, আপনার যদি মার্জিনাল প্রোডাক্ট মানে আপনার থার্ড কুইজের স্কোর যদি হয় লেস দেন 5, তাহলে আপনার ওভারঅল যে অ্যাভারেজটা ওইটাও কিন্তু কমবে। সো your থার্ড স্কোর will pull down your average যদি আপনার থার্ড স্কোরটা হয় lower than your average score, and your third score will pull up your average if your third score is better than your average score, right? So a same mathematical concept, this is a mathematical concept, এটা একটা mathematical একটা rule যেটাই আপনার এখানেও আপনারা দেখছেন। The same thing is happening here. It's just mathematics, pure mathematics and nothing else. যে আপনার average যদি আপনার মার্জিনাল থেকে কম হয়, আপনার অ্যাভারেজটা বাড়তে থাকে, আর আপনার অ্যাভারেজ যদি আপনার মার্জিনাল থেকে বেশি হয়, আপনার অ্যাভারেজও কমতে থাকবে। সো দ্য মার্জিনাল
product determines how the average product curve is shaped, and shapeটা change হয় with the shape of the marginal product, right? And maximumটা reach হবে যেখানে আমার এই দুইটা স্কোর বা এই দুইটা প্রোডাক্ট are equal. Alright, so now let's talk about the costs. আমরা এতক্ষণ পর্যন্ত আমি বলেছিলাম to take a note of the graph axis গুলা খেয়াল রাখতে বলেছিলাম। এখানে আমরা আউটপুটের against আমরা লেবারের যে রিলেশনশিপটা সেটা দেখছিলাম। We were studying the relationship between লেবারের জায়গায় এখানে যে কোনো other variable cost হতে পারে। ধরেন আপনার cost of ingredients ও একটা variable cost হিসাবে আপনারা দেখতে পারেন for the KFC example that we studied. So যে কোনো ভেরিয়েবল কস্টের সাথে আউটপুটের রিলেশনশিপটা আমরা এখানে প্রোডাক্ট কার্ভসে দেখেছিলাম। These are our product curves, right? Total product curve, marginal product curve, average product curve, এই তিনটাকে আমরা প্রোডাক্ট কার্ভ হিসাবে দেখি। প্রোডাক্ট কার্ভ গুলো রিলেশনশিপটা দেয় হচ্ছে আউটপুটের সাথে লেবারের রিলেশনশিপ। যখনই আমরা কস্টে চলে আসলাম, whenever we study cost, we see the relationship between cost and output. Do not confuse the labeling. Labeling গুলা confuse করবেন না, এটা easily confused হয়ে যায় মানুষ। এখানে লেবার নাই, এখানে আমাদের আউটপুটের সাথে আমরা কস্টের রিলেশনশিপটা এখন দেখব, বাট আন্ডারলাইং প্রিন্সিপালটা সেমই হবে। এখানে আপনার যে কস্টটা, এটা আপনার লেবারের যে ইনপুট, সেই ইনপুটের কস্টটাই আপনারা দেখবেন। সো কস্টও আমরা এখানে তিন ধরনের কস্ট দেখব: টোটাল কস্ট, মার্জিনাল কস্ট অ্যান্ড ইয়োর অ্যাভারেজ কস্ট, রাইট? ইন দ্য শর্ট রান আমরা জানি যে আউটপুট বাড়াতে হলে we will have to rely on labor, আমাদের লেবারের কোয়ান্টিটি বাড়াতে হবে। সো এখানে আপনার যে অ্যাপ্রোপ্রিয়েট যে কস্টটা, যে রেলেভেন্ট যে কস্টটা, দ্যাট ইজ ওয়েজ, রাইট? সো আপনার শর্ট রানে অন্যান্য কস্ট কিন্তু বাড়তেছে না। সো আপনার যদি কেএফসির এক্সাম্পল চিন্তা করেন, আপনার অবশ্যই একটা ফ্লোরের একটা রেন্ট আছে, রাইট? আপনার মেশিনারির একটা কস্ট আছে, আপনার ফিক্সড যে কস্টগুলো, আপনার টেবিল এন্ড চেয়ারের একটা কস্ট আছে। ওই কস্টগুলো আপনাদের কনস্ট্যান্ট থাকবে, ফিক্সড থাকবে, কারণ শর্ট রানে আমরা তো ওই কম্পোনেন্ট গুলা চেঞ্জ করি না। সো রেন্ট যেটা আপনি পার মান্থে দেন, ওটা আপনি 100টা বার্গার বানালেও একই রেন্ট দিবেন, 200টা বার্গার বানালেও একই রেন্ট দিবেন, 50টা বার্গার বানালেও আপনি একই রেন্টই দিবেন। সো আপনার রেন্টের যে লেভেলটা, আপনার ফিক্সড কস্টের যে লেভেলটা, সেই লেভেলটা আপনার চেঞ্জ হবে না। আপনার ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হবে উইথ ইয়োর নাম্বার অফ লেবার। সো আপনি যদি বেশি লেবার হায়ার করেন, অবশ্যই আপনাকে বেশি ওয়েজ পেমেন্ট করতে হবে। সো আপনার ভেরিয়েবল কস্টটা বেড়ে যাবে, আপনার ওয়েজ কস্টটা বেড়ে যাবে। আপনি যদি কম লেবার হায়ার করেন, তাহলে আপনার কস্টটা কম থাকবে, আপনি কম ওয়েজ দিবেন। So total cost কি? Total cost is the cost of all resources বা all factors of production. আপনার এখানে fixed input গুলাও থাকবে, আপনার variable inputও থাকবে। So আপনি rent দিলেন, আপনি salary payment দিলেন, সবকিছু মিলায় আপনার total cost determine করবে। Marginal cost কি? Marginal cost হচ্ছে the increase in total cost that results from a 1 unit increase in total output. So সবখানে marginal কথাটা দেখা মাত্রই আপনাদের বুঝতে হবে যেটা 1 unit change এর জন্য, right? So it's for a 1 unit increase in output. আপনার 1 ইউনিট বাড়ালে আপনার টোটাল কস্টটা কতটুকু বাড়ে, that is what marginal cost is. But এখানে 1 unit of labor না, কিন্তু এটা কিন্তু 1 unit of output, মানে 1 unit যদি আপনার quantity of production বাড়ে, তাহলে আপনার টোটাল কস্টটা কতটুকু বাড়বে, that is what your marginal cost tells you, right? Not 1 labor, 1 unit of labor, it's 1 unit of output. And average cost কি? Average cost is just the total cost per unit of output. So total cost টাকে আপনি যদি total আউটপুট দিয়ে ডিভাইড করেন, তাহলে আপনারা পার ইউনিট অফ আউটপুটের কস্টটা আপনারা পেয়ে যাবেন। সো এই তিনটা মেজারের জন্য আমরা তিনটা ধরনের গ্রাফ দেখব। ফার্স্ট যে গ্রাফটা, দ্যাট ইজ দ্য গ্রাফ অফ টোটাল কস্ট, রাইট? সো টোটাল কস্ট কে আমরা যদি ভাঙি, we can break it down into two separate components. টোটাল কস্টের কিন্তু দুইটা আলাদা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ফিক্সড কস্ট কম্পোনেন্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট কম্পোনেন্ট। ফিক্সড কস্ট কম্পোনেন্টের মধ্যে পড়বে হচ্ছে আপনার রেন্ট, আপনার যে ইন্টারেস্ট যে পেমেন্টস থাকবে, আপনার মেশিনারির উপরে যদি রেন্ট থাকে ওগুলা। সো অল অফ দিস কস্ট দে আর ইয়োর ফিক্সড কস্ট। ফিক্সড ইন দ্য শর্ট রান। এগুলো আপনার শর্ট রানে আপনার এই কস্ট গুলা কিন্তু চেঞ্জ হবে না।
আর ভেরিয়েবল কস্টের কম্পোনেন্টটা হচ্ছে আপনার ভেরিয়েবল যে ইনপুট গুলো, আপনার লেবারের যে চেঞ্জটা, সেই লেবারের চেঞ্জের জন্য আপনার যেই কস্ট যেগুলো থাকবে, দ্যাট ইজ ইয়োর ভেরিয়েবল কস্ট। সো আপনারা দেখেন ফিক্সড কস্টের যে লাইনটা, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন, একটা কনস্ট্যান্ট লাইন, বিকজ আপনার আউটপুট বাড়ালেও আপনার তো একই রেন্টই দিতে হচ্ছে, রাইট? সো আপনি যদি আপনার ফ্যাক্টরির উপর যদি রেন্ট দিয়ে থাকেন, বা আপনার রেস্টুরেন্টের যদি রেন্ট দেন, আপনি 50টা বার্গার বানালেও যে রেন্ট দিবেন, আপনি 100টা বার্গার বানালেও একই রেন্টই দিবেন, আপনার রেন্টে তো কোনো চেঞ্জ হয় না। সো আপনার ফিক্সড কস্ট কার্ভটা একটা কনস্ট্যান্ট একটা স্ট্রেট লাইন থাকে। ভেরিয়েবল কস্টের যে কার্ভটা, এটা দেখেন ফার্স্টে কিন্তু আপনার কার্ভটা ফ্ল্যাট। ফর স্মল অ্যামাউন্টস অফ আউটপুট আপনার কার্ভটা ইনক্রিজ করছে, বাট অ্যাট আ স্লোয়ার রেট, রাইট? ইনক্রিজটা আপনার ফ্ল্যাট একটা গ্রেডিয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, তার মানে বাড়ছে বাট কম রেটে বাড়ছে। আর যত আপনার আউটপুট, আপনি বেশি আউটপুট লেভেলে যত যাবেন, তত আপনার কিন্তু কার্ভটা স্টিপার হতে থাকে, আপনার টোটাল ভেরিয়েবল কস্টটা তত আপনার এটা স্টিপার হতে থাকে। স্টিপার হওয়ার কারণটা কি, এটাও আমরা আসতেছি, উই আর গোইং টু ডিসকাস দ্যাট অ্যাজ ওয়েল। বাট তার আগে যেটা দেখেন, আপনার ভেরিয়েবল কস্টের যে শেপটা, ওই শেপটাই আপনার টোটাল কস্টটাও ডিটারমাইন করেন। সো টোটাল কস্টটা ইজ নাথিং বাট দ্য সাম অফ দিস টু কস্ট, টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট করলে আমরা টোটাল কস্টটা পেয়ে যাই। সো এই যে দুইটা কার্ভ, এই পার্পল কার্ভ আর ব্লু কার্ভের মধ্যে যে ডিফারেন্সটা, যে ডিস্টেন্সটা, ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা, ওই ডিস্টেন্সটা আমাদেরকে ফিক্সড কস্টটা দেয়। এই গ্রিন অ্যারোটা ইন্ডিকেটস দ্য ডিস্টেন্স। সো এই গ্রিন অ্যারোটা আর এই গ্রিন অ্যারোটা ইকুয়াল, রাইট? সো এই টোটাল ফিক্সড কস্টটাই, বিকজ আপনি দেখেন এই টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট, যদি আপনাকে টোটাল কস্ট দেয়, তাহলে টোটাল কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট will give you your total fixed cost, right? So just take the total variable cost on the left hand side. So total fixed cost যেহেতু সেম থাকে, আপনার এই ডিস্টেন্সটাও will be same across the 2 points. প্রত্যেক এই দুইটা পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, এই দুইটা পয়েন্টের মধ্যে একই ডিস্টেন্স, এই দুইটা পয়েন্টের মধ্যে একই ডিস্টেন্স, সব পয়েন্টস এর মধ্যে আপনার ডিস্টেন্সটা একই, এন্ড ডিস্টেন্সটা আপনাকে ফিক্সড কস্টটা দিবে। এই কার্ভের এই গ্রেডিয়েন্টটা হওয়ার কারণটা হচ্ছে আবারও একই কারণ, আপনার ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন কিকস ইন ওয়ান্স अगेन। সো দ্য gradient will give you the marginal cost, total cost এর gradient আপনাকে marginal cost দিবে। marginal cost is nothing but the change in the y-axis divided by the change in the x-axis. So x-axis হচ্ছে আমার x-axis হচ্ছে আমার আউটপুট কোয়ান্টিটি, y-axis হচ্ছে আমার টোটাল কস্ট। সো এই দুইটা delta y divided by delta x will give me my, this sign is called delta by the way. delta হচ্ছে চেঞ্জ বুঝায়, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, রাইট? সো এটা আমাদেরকে আমাদের মার্জিনাল কস্টটা দিবে। সো মার্জিনাল কস্টের যে শেপটা দেখেন, মার্জিনাল কস্টটা হচ্ছে একটা ইউ শেপড কার্ভ। তার মানে কি, ফার্স্টে আমরা খুব কমে, মার্জিনাল কস্ট কমতে থাকে, কমতে কমতে ইট রিচেস আ মিনিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্টটা রিচ করার পর মার্জিনাল কস্টটা আবার বাড়তে শুরু করে। এই যে শেপটা, এই শেপটা কেন, এই শেপটাও আপনার একই ল এর জন্য, দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, যে as a firm hires more labor with fixed quantity of other inputs, marginal product of labor, first it increases and then it decreases. তার মানে কি, এটা eventually এটা diminish করে। কেন ফার্স্টে ডিক্রিজ করছে আর পরে কেন বাড়ছে? কারণ আপনার দেখেন এখানে, আপনি যদি একদম ফার্স্টে যে আমরা টেবিলটা দেখেছিলাম, ওই টেবিলটাতে আমরা যদি চলে যাই, আমার এখানে 1 ইউনিট, 0 ইউনিট থেকে 1 ইউনিট আমি যদি লেবার বাড়াই, আমার এখানে প্রোডাকশন বাড়ছে বাই 4 ইউনিটস। আমি এখানে 1 ইউনিট থেকে 2 ইউনিট লেবার বাড়ালে আমার প্রোডাকশন বাড়ছে 6 ইউনিটস। সো আমি এখানে 4 ইউনিটস প্রোডাক্ট বাড়ানোর জন্য আমার জাস্ট 1 ইউনিট লেবার বাড়াতে হয়েছে। এখানে আমার 6 ইউনিটস প্রোডাক্ট বাড়াতে হলে আমার এখানে শুধু 1 ইউনিট লেবার বাড়াতে হচ্ছে। সো আমার কিন্তু এখানে মোর আউটপুট আমি পাচ্ছি ফর আ গিভেন quantity of increase in labor. So একটা সেম লেভেল অফ ইনক্রিজ আমাকে আরো বেশি প্রোডাক্ট দিচ্ছে। তার মানে কি, এই যে কার্ভের ফার্স্টের যে পোর্শনটা, এই যে স্টিপ পোর্শনটা দেখেন, আমি যখন 0 থেকে 5 এ যাচ্ছি, ইনিশিয়ালি আমি যখন 0 থেকে 5 ইউনিট আমার আউটপুট বাড়াতে আমি চাচ্ছি,
তখন আমার জাস্ট একটা এডিশনাল লেবার হায়ার করতে হচ্ছে, right? Initially, when I am enjoying increasing returns due to specialization. So ফার্স্টে আমার 5 ইউনিট ইনক্রিজ পাওয়ার জন্য আমার জাস্ট একটা লেবার লাগলো। এই সেম 5 ইউনিট ইনক্রিজ ধরেন আপনি যখন পয়েন্ট সি থেকে পয়েন্ট ই তে গেলেন, যখন আপনি 10 ইউনিট থেকে 15 ইউনিট করতে চেলেন, তখন এই সেম 5 ইউনিট ইনক্রিজ ইন আউটপুট পাওয়ার জন্য আপনার কিন্তু দেখেন লেবার 2 ইউনিট থেকে 5 ইউনিট বাড়াতে হয়েছে। তার মানে কি আপনার 3টা এডিশনাল লেবার লাগছে। এখানে যে কাজটা আপনাকে একটা এডিশনাল লেবার দিছিল, এখানে আপনার ওই লেভেল অফ আউটপুট বাড়াতে হলেই আপনার এখানে 3টা এডিশনাল লেবার লাগছিল। কেন? বিকজ অফ দ্য ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস দ্যাট উই জাস্ট স। সো এখানে আপনার লেবার কস্টটা কি অনেক বেশি বেড়ে যাবে, বিকজ আপনি অবশ্যই আপনার এখানে 3টা লেবার আপনার হায়ার করতে হচ্ছে টু গেট দ্য সেম লেভেল অফ ইনক্রিজ ইন ইয়োর আউটপুট, which determines যে কেন আপনার মার্জিনাল কস্টটা আসলে ফার্স্টে কমে। কারণ ফার্স্টে আপনি 4 পেলেন, তারপরে 6 পেলেন ইউনিট অফ আউটপুট। তো তার মানে কি একটা লেবার আপনাকে আরো বেশি প্রোডাকশন দেয়, সো পার ইউনিট যে কস্টটা সেই কস্টটা আপনার কমতে থাকে। অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আপনার ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস এর জন্য আপনার একই ইনক্রিজটা পাওয়ার জন্য বেশি লেবার লাগতেছে। সো একই 5 ইউনিট ইনক্রিজ দেখার জন্য আপনার তখন 3টা-4টা লেবার এডিশনাল লাগছে। সো ওই জন্য আপনার মার্জিনাল কস্টটাও কিন্তু বাড়তে থাকবে। This will give you a U-shaped curve, right? So same addition of output, if you want to get the same addition of output, you have to hire even more workers, and this will ultimately cause your marginal cost to increase, right? So any questions till this point? মিস 10 আউটপুটস থেকে 15-এ যেতে হচ্ছে যে লেবার হচ্ছে বেশি বাড়াতে হবে কেন? এটা আপনার এই কার্ভের যে শেপটা আপনার মার্জিনাল রিটার্নস এর জন্য। আপনার যখন এখানে আপনি যখন ছিলেন তখন আপনার তো স্পেশালাইজেশন হচ্ছিল, আপনার লেবারদেরকে আপনি স্পেশালাইজ করতে পারছিলেন। ডিভিশন অফ লেবারটা হয়েছিল এমন ভাবে যে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়ছিল একটা এডিশনাল লেবারের জন্য। বাট এই পয়েন্টে এসে কি হলো? এই পয়েন্টে এসে তো আপনার কার্ভটা ফ্ল্যাট হতে শুরু করলো, বিকজ আপনার আর তখন অন্যান্য ইনপুট না বাড়ালে আপনার লেবাররা কাজ করবে কি দিয়ে? একই কনসেপ্ট, রাইট? একই কনসেপ্টের জন্য আপনার এখানে এখানে 5 ইউনিট বেশি বাড়াতে আপনার অনেকগুলা লেবার এঙ্গেজ করতে হচ্ছে, বিকজ প্রত্যেকটা লেবারের প্রোডাক্টিভিটি তখন কম। সো এই কনসেপ্টটা থেকেই আপনার আবার মার্জিনাল কস্টের কনসেপ্টটাও আসতেছে। একই ফেনোমেনা, একই আন্ডারলাইং ফোর্সটাই, একই জিনিসই কাজ করতেছে আর কি, মানে ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। Just the shape of the curve which is giving you this, যে এখানে 5 ইউনিটস, এখানেও 5 ইউনিটস বাড়তেছে, এখানেও 5 ইউনিটস বাড়তেছে, বাট এই 5 ইউনিট বাড়াতে আমাকে অনেক বেশি লেবার এঙ্গেজ করতে হচ্ছে। Alright, so we've looked at total cost, we've looked at marginal cost. The other type of cost যেটা আমরা দেখবো is the average cost. So total cost এর যেমন দুইটা কম্পোনেন্ট আছে, total fixed cost and total variable cost. আপনার অ্যাভারেজ কস্টেরও দুইটা ডিফারেন্ট কম্পোনেন্ট আপনারা দেখবেন। অ্যাভারেজ টোটাল কস্ট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। সো ফিক্সড কস্ট কার্ভটা আমরা দেখেছিলাম ওয়াজ আ স্ট্রেট লাইন। তার মানে কি আপনার ফিক্সড কস্ট বাড়ে না, আপনি আউটপুট বাড়ালেও আপনার ফিক্সড কস্টটা একই থাকে। আপনার রেন্টের যে পেমেন্টটা পার মান্থ করতে হয়, সে পার মান্থ আপনার একই রেন্টই পে করতে হচ্ছে। কিন্তু অ্যাভারেজের কনসেপ্টটা কি? অ্যাভারেজটা হচ্ছে আপনার টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি। এখন আপনার কোয়ান্টিটি তো বাড়তে থাকবে, রাইট? সো আপনার ফিক্সড কস্ট না বাড়ুক, আপনার কোয়ান্টিটি বাড়তে থাকবে। তার মানে কি আপনার অ্যাভারেজ ফিক্সড কস্টটা কমতে থাকবে। মানে হচ্ছে আপনার নিউমারেটরে কোনো চেঞ্জ নাই, আপনার টোটাল ফিক্সড কস্টটা সেম, কিন্তু আপনার ডিনোমিনেটর বাড়তে থাকবে। আপনি যত প্রোডাকশন বাড়াবেন আপনার কিউটা বাড়তে থাকবে। সো ইফ ইউর ডিনোমিনেটর কিপস ইনক্রিজিং অ্যান্ড ইউর নিউমারেটর ডাজ নট চেঞ্জ, তার মানে আপনার এই পুরো ফ্র্যাকশনের ভ্যালুটা কমতে থাকবে। সো অ্যাজ ইউ ইনক্রিজ ইউর প্রোডাকশন, আপনার অ্যাভারেজ ফিক্সড কস্টটা কমতে থাকবে। এটার কারণ কি? কারণ হচ্ছে আপনি আপনার যে রেন্টটা, ধরেন আপনার যদি ফিক্সড কস্টটা হয়ে থাকে আপনার ফ্যাক্টরি রেন্ট
ওই ফ্যাক্টরি রেন্টটা আপনার এখন across more products আপনি স্প্রেড আউট করতে পারতেছেন ইজিলি, রাইট? সো আপনার দেখেন এখানে আপনার অ্যাভারেজ ফিক্সড কস্টের যে কার্ভটা, দ্য গ্রিন কার্ভ ইজ দ্য অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভ। সো আপনার এই অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটা কিন্তু ডিক্রিজিং হওয়ার কারণটা হচ্ছে এটাই যে আপনার যত বেশি আপনি প্রোডাকশন করতেছেন, আপনার এই রেন্ট পেমেন্টটা আপনার স্প্রেড আউট হচ্ছে across the number of products that you're producing, right? So আপনি যদি পার ইউনিট, আপনার তো অ্যাভারেজটা মানে কি, টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল কোয়ান্টিটি। সো আপনার যদি কোয়ান্টিটি বাড়তে থাকে, তার মানে আপনার পার ইউনিটের যে ফিক্স কস্টটা, ওই পার ইউনিট কস্টটা তো কমতে থাকার কারণেই আপনার এই কার্ভের অ্যাভারেজ ফিক্স কস্ট কার্ভের শেপটা হচ্ছে এরকম ডাউনওয়ার্ড স্লোপিং। সিমিলারলি আমরা আগে যেমন দেখেছিলাম যে টোটাল কস্ট আর টোটাল ভেরিয়েবল কস্টের মধ্যে ভার্টিক্যাল যে ডিসটেন্সটা, ওইটা আমাদেরকে টোটাল ফিক্স কস্ট দেয়। সিমিলারলি এখানেও আপনার অ্যাভারেজ টোটাল কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুইটা ইউ শেপড কার্ভ, দ্য ব্লু কার্ভ এন্ড দ্য পার্পল কার্ভ, এই দুইটার মধ্যেও যে ডিসটেন্সটা, ভার্টিক্যাল যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা আমাদেরকে অ্যাভারেজ ফিক্স কস্ট দিবে। সো আপনারা দেখেন এখানে কিন্তু কার্ভটা শেপড ইন আ ওয়ে যে যত আপনি আউটপুট বাড়াচ্ছেন, তত আপনার এই দুইটা কার্ভের মধ্যে ডিসটেন্স কিন্তু কমে যাচ্ছে। So your distance keeps shrinking and keeps becoming smaller as you increase your number of outputs. কেন? কারণ আপনার অ্যাভারেজ ফিক্স কস্টটাও কমতে থাকে। সিন্স অ্যাভারেজ ফিক্স কস্টটা কমতে থাকে, ওই একই কারণে আপনার এই দুইটা কার্ভের মধ্যে ডিসটেন্সও কমতে থাকে। ইউ শেপড হওয়ার কারণ কি? ইউ শেপড হওয়ার কারণটাও একই, দ্য সেম কনসেপ্ট অফ মার্জিনাল রিটার্নস, অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। আর এখানেও আপনার যেমন মার্জিনাল প্রোডাক্ট আর অ্যাভারেজ প্রোডাক্টের মধ্যে যে রিলেশনশিপটা দেখেছিলেন, এখানেও এই একই রিলেশনশিপটাই কাজ করছে। এখানেও আপনার এই দুইটা কার্ভ তাদের মিনিমাম পয়েন্ট রিচ করবে যেখানে average variable cost and average total cost are equal to the marginal cost. Marginal cost এর সাথে যেখানে equal থাকে, ওই পয়েন্টে আপনার এই দুইটা কার্ভও তাদের মিনিমাম পয়েন্টটা রিচ করবে। তো দেখেন আপনার average total cost এর শেপটা দেখেন। Average total cost we know is equal to the sum of these two curves, average fixed cost and average variable cost. বাট একটা পয়েন্টে গিয়ে আপনার কি হয়, ফার্স্টে তো আপনার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টও কমছে, আপনার অ্যাভারেজ ফিক্স কস্টও কমছে। সো দোনোটাই আপনার কমতে থাকে, যে কারণে আপনার এই অ্যাভারেজ টোটাল কস্টটাও কমতে থাকে। বাট একটা পয়েন্টে গিয়ে হয় কি, আপনার অ্যাভারেজ ফিক্স কস্টটা তো কমতেই থাকবে, অ্যাভারেজ ফিক্স কস্টে তো এটা তো বাড়ার কোনো স্কোপ নাই, এটা কমতেই থাকবে, বাট আপনার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা বেড়ে যাবে। অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা বাড়বে ওই মার্জিনাল কস্ট যে কারণে বাড়ে, ওই একই কারণে যে আপনার এখন সেম লেভেল অফ প্রোডাকশনের জন্য আপনার বেশি লেবারকে হায়ার করতে হচ্ছে। সো ওই একই কারণে আপনার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটাও বাড়তে থাকবে। অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা একদিকে বাড়ছে, অ্যাভারেজ ফিক্স কস্টটা আরেকদিকে কমছে। সো দুইটা ডিফারেন্ট মানে ডিরেকশনে কাজ হচ্ছে, একদিকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বাড়ে, একদিকে ফিক্স কস্ট কমে। সো যখন আপনার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের বাড়ার রেটটা বেশি হয়, অ্যাভারেজ ফিক্স কস্টের কমার রেটটা কম হয়, তখন আপনার অ্যাভারেজ টোটাল কস্টটা বাড়তে শুরু করে। সো ফর অল পয়েন্টস যেখানে আপনার rate of increase of the average variable cost is greater than the rate of decrease of the average fixed cost, তখন আপনার average total costটা starts to increase. All right, so any confusion or any questions till this point? এভারেজ ফিক্সড কস্টটা কেন কমে? মানে এটা তো ফিক্সড থাকা উচিত ছিল না? Fixed costটা fixed cost একটা constant, একটা straight line. অ্যাভারেজের কনসেপ্টটা কি? অ্যাভারেজ হচ্ছে টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল ইউনিটস অফ আউটপুট। সো আপনি ম্যাথমেটিক্যালি চিন্তা করেন, আপনার যদি নিউমারেটর সেম থাকে, ডিনোমিনেটর যদি কমতে থাকে, আপনার কি হবে? আপনার যদি নিউমারেটর ফিক্স থাকে, ডিনোমিনেটর যদি বাড়তে থাকে, আপনার কোয়ান্টিটি তো বাড়তেছে, সো ডিনোমিনেটর যদি বাড়তে থাকে, আপনার ওভারঅল এই ফ্র্যাকশনের ভ্যালুটা তো কমবে না এটা আপনার, বিকজ কি হচ্ছে, আপনার রেন্টটা আপনি আগে 50
একটা ইউনিট প্রডিউস করতেছিলেন, একই রেন্ট দিচ্ছিলেন। সো আপনার পার ইউনিট আপনি কত রেন্ট দিচ্ছেন ওইটা চিন্তা করেন। 50টা ধরেন আপনার রেন্ট হচ্ছে 100 টাকা, আপনার রেন্ট হচ্ছে আহ আপনার রেন্ট হচ্ছে 100 টাকা, আপনার প্রোডাকশন হচ্ছে 50টা। 50টা ইউনিট আপনি প্রডিউস করছেন, 100 টাকা করে রেন্ট দিচ্ছেন। তার মানে পার ইউনিট রেন্ট কস্টটা হচ্ছে আপনার 2 টাকা। সো 2 টাকা পার ইউনিট আপনি রেন্ট দিচ্ছেন। এখন যদি আপনার প্রোডাকশন বেড়ে 100 ইউনিট হয়ে যায়, 100 ইউনিট হলে আপনার কি হবে? আপনার পার ইউনিটটার কি হবে? পার ইউনিট রেন্ট আপনার হয়ে যাবে 1 টাকা। সো আগে আপনি যখন 50 ইউনিট প্রডিউস করতেছিলেন আপনার পার ইউনিট রেন্ট ছিল 2 টাকা। আপনি যখন এটা বাড়ায় আপনার প্রোডাকশন 100 ইউনিট করে ফেলছেন, তখন আপনার রেন্ট কমে হয়ে গেছে 1 টাকা পার ইউনিট। সো এই যে 2 টাকা থেকে 1 টাকা কমলো, এটাই হচ্ছে আপনার, এই কার্ভটাও এটাই দেখায় যে আপনার যত আপনার প্রোডাকশন আপনি বাড়াতে থাকবেন, আপনার তো রেন্ট কস্টটা আপনার পার ইউনিট যে প্রোডাক্ট ওই ওই অ্যাভারেজটা যদি করেন তখন আপনার অ্যাভারেজটাও কমতে থাকবে। মিস এখানে ঠিক কার্ভের আছে, এই কার্ভগুলো কি কোনো হ্যাঁ ইম্পর্টেন্ট, বলেন। কার্ভের ইন্টারসেকশন গুলা কি কোনো মানে ইম্পর্টেন্ট বা রেলেভেন্ট পয়েন্ট এখানে? মানে এখানে তো দেখা যাচ্ছে যে মার্জিনাল কস্টের কার্ভটা তো সবগুলাকেই ক্রস করতেছে। এই দুইটার জন্য রেলেভেন্ট। আমি যেটা বলছি যে আপনার যেখানে মার্জিনাল কস্টটা আর অ্যাভারেজ কস্টটা ক্রস করবে মানে কি, ক্রস করে ওই পয়েন্টে, যে পয়েন্টে এই দুইটা ইকুয়াল হয়, রাইট? যেখানে ক্রস করতেছে, ক্রস করার পয়েন্টটাতে হচ্ছে আপনার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আর মার্জিনাল কস্টটা ইকুয়াল। সো এই যখন ইকুয়াল থাকে তখন হচ্ছে আপনার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা মিনিমাম রিচ করে। ওইটা হচ্ছে আপনার সেম, ওই যে আমি যেটা বললাম কুইজ স্কোরের যে এক্সাম্পলটা বললাম, যে আপনি যদি আপনার মার্জিনাল যে কুইজটা, আপনার নেক্সট কুইজের স্কোর যদি অ্যাভারেজের চেয়ে কম হয়, তাহলে আপনার অ্যাভারেজটা কমবে। আপনার মার্জিনাল কুইজের স্কোর যদি আপনার অ্যাভারেজ থেকে বেশি হয়, তাহলে আপনার অ্যাভারেজটা বাড়বে। তো এই একই ফেনোমেনাটা এখানে দেখায়। আর এই দুইটা ইকুয়াল হবে হচ্ছে মিনিমাম পয়েন্টে গিয়ে। মিনিমাম পয়েন্টে আপনার অ্যাভারেজ স্কোর আর মার্জিনাল স্কোর দুটোটাই ইকুয়াল, রাইট? সো বিকজ মিনিমাম পয়েন্টের রাইটে তো আপনার বাড়তেছে, আর মিনিমাম পয়েন্টের লেফটে আপনার দুইটা স্কোর কমতে থাকে। একই কনসেপ্টটা। এই দুইটা পয়েন্ট রেলেভেন্ট, এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এই দুইটা ইন্টারসেকশন ইম্পর্টেন্ট, বিকজ আপনার এটা এটা আইডেন্টিফাই করতে পারতে হবে যে এটা কেন, মিনিমাম পয়েন্টে কেন এটা ক্রস করলো। এটার সাথে কোনো রিলেশনশিপ নেই। ফিক্স কস্টের সাথে মার্জিনাল কস্টের কোনো, এখানে কোনো রেলেভেন্ট কিছু নেই। মিস শর্ট রানের ক্ষেত্রে যখন ওই যে এখানে যেমন দেখা যাচ্ছে মার্জিনাল কস্ট আস্তে আস্তে বাড়তেছে, তখন তো মানে এই প্রোডাকশনটা তো বন্ধ করে দেওয়াটাই তো মানে সলিউশন হবে না নাকি? প্রোডাকশন বন্ধ করে দেওয়া না, মানে আপনি হচ্ছে আপনার লেবার আর ইনক্রিজ না করাটা ওয়াইজ। ইটস ওয়াইজ দ্যাট আপনি একটা পয়েন্টের পর আপনি তো আপনার মানুষ বাড়ায় তো লাভ নাই, আপনি জাস্ট ভিড় বাড়াচ্ছেন আপনার রুমে, আপনার প্রোডাকশন তো বাড়তেছে না ওই লেভেলে। বা আপনার পার ইউনিট যে লেবারের যে এফিসিয়েন্সিটা, সেই এফিসিয়েন্সিটাও কমতে থাকবে, ইটস নট গোয়িং টু ইনক্রিজ। কারণ আপনার লেবার বাড়তেছে কিন্তু আপনার ইনাফ যে আদার রিসোর্স যেগুলো বাড়াতে হবে ওগুলো বাড়তেছে না। সো একটা পয়েন্টে গিয়ে আমরা তো, মানে ধরেন একটা ফ্যাক্টরিতে 100টা ওয়ার্কার যদি হায়ার করে, সে 200টা ওয়ার্কার বাড়ালে হয়তো তার প্রোডাকশন বাড়বে, কিন্তু সে যদি ওই একই ফ্যাক্টরির মধ্যে, একটা ফ্লোরের মধ্যে সে যদি এখন 1000টা লেবার নিয়ে আসে, সে 1000 লেবারের তো এই ফ্যাক্টরিতে কোনো কাজ নাই, তাদেরকে আপনার হায়ার করতে হলে আপনার একটা নতুন একটা ফ্যাক্টরি দিতে হবে। তো শর্ট রানে আপনার লেবার বাড়াতে থাকার কোনো পয়েন্ট নাই। একটা পর্যায় পর্যন্ত বাড়াবেন যতক্ষণ পর্যন্ত আপনার স্পেশালাইজেশন কাজ করবে, যতক্ষণ পর্যন্ত আপনার প্রোডাকশন বাড়বে। বাট বিয়ন্ড দ্যাট পয়েন্ট আসলে বাড়ানোর কোনো প্রোডাক্টিভ কোনো কাজ নাই আর কি। Okay, so are there any more questions? মিস লাস্ট লেকচার থেকে কিছু কোশ্চেন ছিল, এটা কি এখানে জিজ্ঞেস করা যাবে নাকি স্যাটারডেতে কনসালটেশনে জিজ্ঞেস করবো? স্যাটারডেতে করেন, যখন কনসালটেশন হবে তখন।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, so if there are no further questions, we will stop here. We will stop here and আমরা next class থেকে we will look at the long run costs, right? So আমরা এতক্ষণ পর্যন্ত আমরা short run এ ছিলাম। Next lecture we will see the long run structure. Long run এ বেশি কিছু চেঞ্জ হয় না, average গুলাই চেঞ্জ হয়। So আমরা long run এ average এর যে পোর্শনটা ওইটা দেখবো। And we will see যে there are some factors that influence these curves. Curve গুলা shift হতে পারে when we change a few factors. So ওই factor গুলো আমরা দেখবো। After that we are done with this chapter. এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমরা পারফেক্ট কম্পিটিশন আর মনোপলি আমাদের দুইটা চ্যাপ্টার বাকি থাকবে, সো আমরা ওগুলা স্টার্ট করব। There is also a quiz in the next Thursday তে একটা কুইজ আছে, নেক্সট ক্লাসে না। সো নেক্সট থার্সডে কুইজে এই চ্যাপ্টারটা থাকবে পুরাটা, প্লাস the previous chapter. So the government intervention এর যে চ্যাপ্টারটা, প্রাইস সিলিং, প্রাইস ফ্লোর, ট্যাক্স, ওই চ্যাপ্টারটা, প্লাস this entire chapter. So prepare for that. And এই উইকের স্লাইড গুলোও আমি শেয়ার করে দিব। I have to add a few things. ওগুলো অ্যাড করে আমি শেয়ার করে দিব। And if you have any questions তাহলে তোমাকে ইমেল করতে পারবেন। So if there are no further questions, I'll stop the presentation. Just give me a second. আমি attendance টার স্ক্রিনশট নিয়ে তারপর ending the meeting here. Okay. আপনারা মিটিং এ তো যখন ঢুকেন ট্রাই টু এন্টার উইথ ইয়োর নেম। যেমন আমি এখানে একটা ডেল দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো হু দ্যাট ইজ। সো কিভাবে আমি অ্যাটেন্ডেন্স দিব? মেক শিওর ইউ হ্যাভ ইয়োর রাইট নেম আপ when you're logging in to Zoom. Okay, then আজকে আমরা শেষ করি। I'll see you on Saturday. We'll continue the discussion on this chapter and we'll have the quiz on next Thursday. Okay? ওকে মিস। ওকে মিস হ্যালো, হ্যাঁ বলেন। আমি হচ্ছে কি মিস সেকশন 8 থেকে, আই মিন এর আগের সেকশন থেকে, সরি সেকশন সেকশন 2। 10 থেকে। ইয়েস মিস, সেকশন তো 10। আমাকে এই সেকশন অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে মিস? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিব তাহলে। ওকে মিস, থ্যাংক ইউ। Okay then, I'll see you next class. ওকে মিস, আসসালামু আলাইকুম। Please, active voice.